প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত পক্ষের ৩৮৭ নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডের ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি একজন ডাক্তার, তবে তিনি তার আসল নাম ব্যবহার করেননি। তিনি একটা ছদ্মনাম বেছে নিয়েছেন, ডক্টর অনিরুদ্ধ সেন। আর তারই অভিজ্ঞতা থেকে একটা ঘটনা তিনি আমাদেরকে পাঠিয়েছেন, সেটা আমার বেশ ভালো লেগেছে। আর তাই জন্যে আজকের এপিসোডে তারই ঘটনা আমি তোমাদের শোনাবো। বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেত পক্ষের ৩৮৭ নম্বর এপিসোডের ঘটনায়। নমস্কার রাজদা, আমার নাম ডক্টর অনিরুদ্ধ সেন। সরকারি হাসপাতালের গন্ধটাই আলাদা। যে কেউ প্রথমবার ঢুকলেই সেটা টের পায়, একটা অদ্ভুত মিশ্র গন্ধ। ফিনাইল, ওষুধ, পুরনো দেওয়ালের স্যাঁতস্যাঁতে ভাব আর অসহায় মানুষের শরীরের গন্ধ। আমি যখন মেডিকেল কলেজ পাশ করে এই জেলা শহরের সদর হাসপাতালে পোস্টিং পেলাম, তখন ঠিক এই গন্ধটাই প্রথম আমার নাকে এসেছিল। কলকাতা থেকে এমডি করে এখানে আসতে মনটা ভালো ছিল না, কিন্তু সরকারি চাকরি, ট্রেনিং শেষ, পোস্টিং মানেই যেতে হবে। হাসপাতালটা অনেক পুরনো, ব্রিটিশ আমলের বিল্ডিং, লম্বা লম্বা করিডোর, উঁচু সিলিং, বড় বড় জানালা, কিন্তু সবকিছুতেই একটা ক্লান্ত পুরনো ভাব। আমাকে দেওয়া হলো মেডিসিন ডিপার্টমেন্টের রিজার্ভ ওয়ার্ডের দায়িত্ব। রিজার্ভ ওয়ার্ড মানে সেখানে সাধারণত গুরুতর রোগী বা অন্য ওয়ার্ডে জায়গা না থাকলে রোগী রাখা হয়। প্রথম দিনেই সিনিয়র ডাক্তার ডক্টর মুখার্জি আমাকে ওয়ার্ডটা ঘুরিয়ে দেখাচ্ছিলেন। তিনি বললেন, এই ওয়ার্ডে মোট 12টা বেড রয়েছে। কিন্তু আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু কি? তিনি একটু থামলেন, বললেন, ওই শেষের বেডটা, মানে ওখানে রোগী দিতে হলে আগে আমাকে জানাবে। আমি হেসে বললাম, কেন স্যার, ভিআইপি বেড নাকি? আমার কথাটা শুনে তিনি হাসলেন না, মুখটা একটু শক্ত হয়ে গেল। তিনি বললেন, তুমি নতুন তাই বলছি, নিয়মটা মেনে চলবে। আমি ভাবলাম, সরকারি হাসপাতাল, এখানে আবার কি নিয়ম? হয়তো কোনো ভিআইপি বা কোনো বড় বাবুর জন্যে রিজার্ভ থাকে। ওয়ার্ডটা ভালো করে দেখলাম। লম্বা একটা হলঘর, দুপাশে বেড, সাদা চাদর, বেশিরভাগই ধূসর হয়ে গেছে বয়সে। জানালার পাল্লা ভাঙা, বাইরে থেকে একটা বটগাছ দেখা যাচ্ছে। আর ঠিক একদম শেষ প্রান্তে শেষ বেডটা। দেখতে অন্য বেডগুলোর মতোই, কিন্তু অদ্ভুতভাবে ওটার চারপাশে একটু ফাঁকা জায়গা। অন্যান্য বেডের চারপাশে অতটা ফাঁকা জায়গা নেই। মনে মনে এটাই ভাবলাম, ওই ভিআইপি বেডই হবে। পাশের বেডগুলো সবসময় ভরে থাকে, কিন্তু ওই বেডটা খালি। প্রথম দিনই আমি সেটা নিয়ে কিছু ভাবিনি। সরকারি হাসপাতালে এরকম আজব নিয়ম থাকে, এই প্রশ্নটাই আমার মনে ঘোরাফেরা করছিল। কয়েকদিন কাজ করার পর লক্ষ্য করলাম যে রিজার্ভ ওয়ার্ডে প্রায়ই রোগী ভর্তি হচ্ছে। কোনোদিন 12টা বেডই ভর্তি, কোনোদিন একটা দুটো খালি, কিন্তু শেষ বেডটা প্রায় সবসময়ই খালি। একদিন খুব ভিড়। এমার্জেন্সি থেকে একটা বৃদ্ধকে আনা হয়েছে। অক্সিজেন স্যাচুরেশন কম, শ্বাসকষ্ট। নার্সরা তড়িঘড়ি করে বেড খুঁজছে। আমি বললাম, ওই শেষ বেডটা দাও না। নার্সের নাম মালা দাস। তিনি একটু থমকে গেলেন, বললেন, স্যার, ওই বেড? আমি কড়া গলায় বললাম, আরে হ্যাঁ, ওই বেডটা। বেড তো খালি, রোগী মরছে, আগে ভর্তি করো। মালা আরেকজন সিনিয়র নার্সের দিকে তাকালো। সেই নার্সের নাম রিনা। বয়স প্রায় 40-এর কাছাকাছি। মুখে সবসময় একটা গম্ভীর ভাব। রিনা ধীরে ধীরে বলল, স্যার, ওই বেডে সাধারণত কাউকে দেওয়া হয় না। আমি বিরক্ত হলাম। কেন, কোনো কুসংস্কার নাকি ভিআইপি বেড? আরে রোগী মরছে, তোমরা দাঁড়িয়ে দেখছো? ওরা আর কথা বাড়ালো না, বৃদ্ধ লোকটাকে ওই বেডেই শুইয়ে দিল। আমি তখন জানতাম না এই সিদ্ধান্তটা আমার জীবনের সব থেকে অস্বস্তিকর অভিজ্ঞতার শুরু। সেই বৃদ্ধ পেশেন্টটার নাম ছিল মহাদেব পাল। বয়স 70-এর কাছাকাছি। সিওপিডি, নিউমোনিয়া, আরো কিছু কমপ্লিকেশন। অবস্থা খারাপ ছিল, কিন্তু এমন না যে সে বাঁচবে না। আমি নিয়মিত রাউন্ড দিচ্ছিলাম। প্রথম দিন স্টেবল, দ্বিতীয় দিন হঠাৎ প্রেশার ড্রপ, তৃতীয় দিন ভোর রাতে কার্ডিয়াক অ্যারেস্ট। মারা গেল সেই লোকটা। আমি এটাকে খুব স্বাভাবিকভাবেই নিলাম। সরকারি হাসপাতালে এটা নতুন কিছু নয়।
কিন্তু ওই দিন সন্ধেবেলায় ওয়ার্ডে বসে ফাইল লিখছি, তখন দেখলাম মালা আর রিনা ফিসফিস করে কথা বলছে। আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, তোমরা কি বলছো? মালা একটু ইতস্তত করে বলল, কিছু না স্যার। রিনা বলল, ওই বলছিলাম ওই বেডটা আবার খালি হয়ে গেল। ওর কথার টোনটা খুব অদ্ভুত ছিল। আমি তাকালাম আর বললাম, খালি তো হবেই, রোগী মারা গেছে। রিনা আমার দিকে তাকিয়ে খুব আস্তে বলল, স্যার ওই বেডে কেউ 3 দিনের বেশি থাকে না। আমি হেসে বললাম, এগুলো বাজে কথা, স্ট্যাটিস্টিক্যালি কাকতালীয় হতে পারে, কিন্তু তোমরা নার্স হয়ে এইসব কথা বলো না। রিনা আর কথা বাড়ালো না, কিন্তু আমার মাথায় কথাটা ঢুকে গেল। কিন্তু এরপর থেকে একটা জিনিস খেয়াল করলাম, যে রোগী ওই শেষ বেডে ভর্তি হয়, কেউ 2 দিনে মরে, কেউ 3 দিনে, কেউ আবার যেদিন ভর্তি হচ্ছে সেই দিনই, কিন্তু কেউ কখনো সুস্থ হয়ে ছাড়পত্র পায় না। প্রথমে ভাবতাম ওখানে হয়তো খুব সিরিয়াস রোগীদেরই দেওয়া হয়, কিন্তু একদিন এমন একজন রোগী গেল, মাঝারি নিউমোনিয়া, বয়স 40-এর কাছাকাছি, বড় কোনো কমপ্লিকেশন ছিলই না। 3য় দিন হঠাৎ সে মারা গেল, সেপটিক শক। আমি সেদিন রাতে ঘুমোতে পারিনি। ডিউটি শেষে হাসপাতালের ডাক্তার কোয়ার্টারে বসে শুধু ভাবছিলাম, এটা কি সত্যিই কাকতালীয়? একদিন সাহস করে সিস্টার রিনাকে বললাম, সত্যি করে বলুন তো ওই বেডটার ব্যাপারটা কি? রিনা অনেকক্ষণ চুপ করে থাকলো আর বলল, স্যার আপনি নতুন, কিছু জিনিস না জানাই ভালো। আমি জেদ ধরলাম, বললাম, আমি ডাক্তার, কুসংস্কার বিশ্বাস করি না, কিন্তু প্যাটার্নটা অস্বাভাবিক। রিনা গম্ভীর নিঃশ্বাস ফেলল আর বলল, ওই ওয়ার্ডে প্রায় 10 বছর আগে একটা ঘটনা ঘটেছিল। আমি চেয়ার টেনে বসলাম। রিনা বলল, একজন নার্স ছিল, নাম শিউলি। এই নামটা শুনেই মালা পাশ থেকে হালকা কেঁপে উঠল। রিনা বলল, ও খুব ভালো মেয়ে ছিল, খুব ডেডিকেটেড। ওই শেষ বেডটার দায়িত্বই বেশি থাকতো ওর। এক রাতে ওই বেডের রোগীর অবস্থা খুব খারাপ হয়ে যায়। ডাক্তার তখন অপারেশনে ছিল, শিউলি একাই চেষ্টা করছিল সামলাতে। রোগীটা মারা যায়। কিন্তু পরের দিন সকালে শিউলিকে পাওয়া যায় ওই বেডটার পাশেই ঝুলন্ত অবস্থায়। আমি চমকে উঠলাম, সুইসাইড? রিনা মাথা নেড়ে বলল, কেউ নিশ্চিত জানে না, তবে সুইসাইড বলেই তো মনে হয়। রিনা খুব ধীর গলায় বলল, তারপর থেকেই ওই বেডে কেউ 3 দিনের বেশি বাঁচে না। আমি কোয়ার্টারে ফিরে আসি। শিউলির নামটা সেদিন রাত থেকে মাথা থেকে কিছুতেই নামছিল না। ডাক্তারদের কোয়ার্টারের ঘরে বসে জানলার বাইরে তাকিয়েছিলাম। দূরে হাসপাতালের পুরনো বিল্ডিংটা অন্ধকারে দাঁড়িয়ে। কিছু কিছু জানলায় আলো জ্বলছে, বেশিরভাগই বন্ধ। ঠিক যেন অন্ধকারের ভেতরে একটা ভুতুড়ে বাড়ি দাঁড়িয়ে রয়েছে। একজন নার্স আত্মহত্যা করেছে, এমন ঘটনা নতুন না। সরকারি হাসপাতালে চাপ, ওভারটাইম, রোগীর চাপ, সব মিলিয়ে অনেকেই ভেঙে পড়ে। কিন্তু সমস্যা হলো, এই ঘটনার সাথে ওই বেডটার একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়ে গেছে কি? আমি ঠিক করলাম আগে কাগজপত্র দেখে নিতে হবে। হাসপাতালের রেকর্ড মিথ্যে বলে না। পরদিন সকালে রাউন্ড শেষ করে সোজা গেলাম রেকর্ড রুমে। রেকর্ড রুমটা হাসপাতালের একদম পুরনো অংশে। মোটা দেওয়াল, ছোট জানালা আর লোহার আলমারি ভর্তি ফাইল। ভেতরে ঢুকলেই একটা শুকনো কাগজ আর ছত্রাকের গন্ধ। সেই রেকর্ড রুমের দায়িত্বে থাকেন হরেনবাবু। 50 পেরোনো মানুষ, চোখে মোটা চশমা, সব ফাইলের খবর রাখেন। আমি বললাম, 10 বছর আগে এই ওয়ার্ডে যে নার্স শিউলি, তার ফাইলটা দেখতে চাই। হরেনবাবু 1 সেকেন্ড আমার দিকে তাকালেন, তারপর বললেন, কোন শিউলি? আমি বললাম, শিউলি দাস, এই হাসপাতালেই কাজ করত, ওয়ার্ডে সুইসাইড করেছিল। হরেনবাবু কিছু বললেন না। ধীরে ধীরে আলমারির একটা তালা খুললেন, ভেতর থেকে কয়েকটা ধুলো ধরা রেজিস্টার নামালেন। তারপর বললেন, সালটা বলুন তো ডাক্তারবাবু। আমি আন্দাজ করে বললাম, 2015 কি 16 হবে। উনি খুঁজতে লাগলেন। অনেকক্ষণ পাতা উল্টানোর শব্দ, তারপরেই হঠাৎ উনি থামলেন। এখানে একজন শিউলি দাস আছে, জয়েনিং 2012। আমি একটু ঝুঁকে দেখলাম, মৃত্যু সাল কবে? হরেনবাবু বললেন, 2016। আমি বললাম, ফাইলটা দিন। ফাইলে রয়েছে জয়েনিং কপি, একটা অ্যাটেন্ডেন্স শিট আর ডেথ সার্টিফিকেটের কপি। আমি জিজ্ঞাসা করলাম,
এনকোয়ারি রিপোর্ট, পুলিশ কেস, পোস্টমর্টেম এইসব রিপোর্ট? হরেনবাবু মাথা নেড়ে বললেন, নেই। আমি বললাম, নেই মানে? ফাইলে নেই? আমি খুব মনোযোগ দিয়ে ডেথ সার্টিফিকেটটা পড়লাম। কজ অফ ডেথ অ্যাসফিক্সিয়া ডিউ টু হ্যাঙ্গিং, প্লেস অফ ডেথ রিজার্ভ ওয়ার্ড। রেকর্ড রুম থেকে বেরিয়ে আসার সময় একটা কথা আমার মাথায় ঘুরছিল, ঘটনাটা ধামাচাপা দেওয়া হয়েছিল কি? সেখান থেকে বেরিয়ে আসার সময় মালার সাথে দেখা হলো। সে আমাকে বলল, স্যার একটা কথা বলি, আপনি জানেন শিউলির মা এখানে মাঝে মাঝে আসে? আমি ঘুরে তাকালাম তার দিকে, জিজ্ঞাসা করলাম, মানে এখানে হাসপাতালে? মালা মাথা নেড়ে বলল, হ্যাঁ, ও বলে ওর মেয়ের সাথে অন্যায় হয়েছে। পরদিন ছুটির পর হাসপাতালে একটু দেরি করেই থাকলাম। সন্ধ্যের দিকে মালাকে ডেকে বললাম, শিউলির মা কখন আসে গো? মালা বলল, মাসে 2-1 বার আসে স্যার, সাধারণত বিকেলের দিকে। সেদিন ভাগ্য ভালো ছিল। 6টার একটু পরে ওয়ার্ডের করিডোরে একজন বয়স্ক মহিলা ঢুকলেন। খুব সাধারণ সাদা শাড়ি পরা, চোখ দুটো কেমন যেন শূন্য। মালা ফিসফিস করে বলল, ওই যে উনি। মায়ের সাথে কথা বলে জানতে পারলাম ওনার এটাই বক্তব্য যে ওনার মেয়েকে মেরে ফেলা হয়েছে। উনি আমাকে বললেন, যে রাতে আমার মেয়ে মারা গিয়েছিল সেই রাতে একটা লোক ভর্তি হয়েছিল, খুব প্রভাবশালী কেউ, নাম আমি জানি না। হাসপাতালের অনেকেই নাকি বলে তার নাকি অপারেশনের দরকার ছিল, কিন্তু লোকটার অপারেশনের দেরি করা হচ্ছিল ইচ্ছে করে, তাকে মেরে ফেলার জন্যে। শিউলি নাকি সব শুনে ফেলেছিল, তারপর নাকি সে বলেছিল সব বলে দেবে। তারপরেই এই কাণ্ড। আমার মেয়েকে দেখা যায় ওয়ার্ডে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তারপর তিনি বলেন, আমার মেয়ে ওই বেডে বসে থাকে, ওই তো সবাইকে মারে। আমি চুপ করে রইলাম। প্রথমে ভাবলাম উনি মানসিক ভারসাম্য হারিয়েছেন, কিন্তু উনি বললেন, আমি জানি আপনারা ডাক্তার, আপনারা এসব বিশ্বাস করেন না, কিন্তু আমি মা, আমি যা দেখতে পাই আপনারা দেখতে পাবেন না। একদিন পরের ঘটনা। মেডিসিন ওয়ার্ডে এক বৃদ্ধ ভর্তি হলেন, নাম হরিপদ মণ্ডল। আগে এই হাসপাতালেই ভর্তি ছিলেন, কয়েক বছর আগের কথা। কথায় কথায় উনি বললেন, ডাক্তারবাবু আমি আবার এই হাসপাতালে আসবো ভাবিনি। আমি জিজ্ঞাসা করলাম, আগে কোন ওয়ার্ডে ছিলেন? উনি একটু থেমে বললেন, রিজার্ভ ওয়ার্ডে, ওই শেষ বেডে। আমার বুক ধক করে উঠল। আপনি ওই বেডে ছিলেন? তিনি বললেন, হ্যাঁ আমি ওখানে ছিলাম, কিন্তু আমি পালিয়ে গিয়েছিলাম। আমি বললাম, পালিয়ে গিয়েছিলেন? উনি চারদিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, হ্যাঁ ডাক্তারবাবু, কারণ ওখানে কেউ থাকে। আমি জিজ্ঞাসা করলাম, কে কে থাকে? উনি বললেন, একটা মেয়ে, রাতে বসে থাকে বিছানায়, পায়ের কাছে মাথা নিচু করে, কিছু বলে না। আমি জিজ্ঞাসা করলাম, আপনাকেও কিছু বলেনি? সে তখন বলে, আমাকে কি বলবে, আমি দেখেই ভয় পালিয়ে গেছি। মাথার ভেতর মিলতে থাকা একটা ছবি। একজন মা বলে ওখানে ওর মেয়েকে দেখে, একজন রোগী বলল ওখানে একটা মেয়েকে বসে থাকতে দেখেছেন উনি, কিন্তু কেউই ভূত শব্দটা ব্যবহার করছে না, কিন্তু সবাই একই জায়গার কথা বলছে, ওই শেষ বেডটা। একদিন এক রোগী ভর্তি হলো সেই শেষ বেডে, নাম বিপ্লব চট্টোপাধ্যায়। মাঝারি হার্ট ফেলিওর সঙ্গে নিউমোনিয়া। অক্সিজেন দিয়ে ওষুধ দিয়ে স্টেবল করা হলো। রাত 11:30টার দিকে আমি রাউন্ডে গেলাম। বিপ্লববাবু জেগেই ছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, কেমন লাগছে? উনি বললেন, একটু ভালো, তবে এখানে থাকতে একটু অদ্ভুত লাগছে। আমি জিজ্ঞাসা করলাম, কেন? উনি তার পায়ের দিকে তাকিয়ে আমাকে বললেন, আরে একজন নার্স আমার পায়ের কাছে বসে থাকে, ওনাকে কিছু বললে উনি কোনো কথাই শোনেন না। আমি স্বাভাবিক গলায় বললাম, কোথায়? এখানে তো কোনো নার্স নেই। তিনি বললেন, ছিল, সাদা জামা, মাথা নিচু করে বসেছিল, কথা বলে না, আমি কিছু বললে ও যেন শুনতেই পায় না। আমি বললাম, রেস্ট নিন, ব্রেনে অক্সিজেন কমের জন্য হয়তো আপনি ভুল দেখেছেন। বিপ্লববাবু হেসে বললেন, আমি পাগল নই ডাক্তারবাবু। সেই ওয়ার্ডের একটা বেড খালি হওয়ায় বিপ্লববাবুকে আমি সেই দিনই অন্য বেডে শিফট করিয়ে দিই।
পরের দিন মালা আর রিনাকে আমি বলি, তোমরা শিউলির মা যেখানে থাকে আমাকে নিয়ে যেতে পারবে? ওরা খোঁজ খবর নিয়ে শিউলির মায়ের বাড়ির খোঁজ পেয়েছিল আর আমাকে নিয়ে গিয়েছিল তার বাড়িতে। আমি ডাক্তার, এইসব বিশ্বাস করি না, তবে সেই দিন আমি তার মাকে গিয়ে বলেছিলাম, আপনার মেয়ের নামে গয়ায় গিয়ে দয়া করে পিণ্ডি দিয়ে আসুন। আমি আপনার কথাই বিশ্বাস করছি, আপনার মেয়েই হয়তো ওই বেডের কোনো রোগীকে টিকতে দিচ্ছে না। আপনি দয়া করুন। একজন ডাক্তার হয়ে যার কাজ কিনা মানুষের প্রাণ বাঁচানো, আপনাকে অনুরোধ করছে। শিউলির অসহায় মা আমার কথাটা রেখেছিলেন। আর সত্যি কথা, অদ্ভুতভাবে ওনার মা শিউলির ভাইকে নিয়ে গয়ায় গিয়ে পিণ্ডি দিয়ে আসার পর সেই রিজার্ভ ওয়ার্ডের শেষ বেডের মৃত্যু মিছিল থেমে যায়। হয়তো শিউলির অতৃপ্ত প্রেতাত্মা শান্তি পেয়েছে, কে বলতে পারে। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম, দারুণ দারুণ একটা ঘটনা, একেবারে ইউনিক একটা ঘটনা শুনলাম আজকে। তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। সত্যি কথা বলতে আজকের ঘটনাটা মানে একেবারে ফিল করার মতো ঘটনা, একেবারে ঘুম কেড়ে নেওয়ার মতো। তাহলে আজকের মতো এপিসোড এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল। টাটা।